ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। শেষ দিনেও মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। কিছুক্ষণ পর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির। তামাক নিয়ে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত, জানালেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের যৌথ স্বাক্ষর। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম। একাধিক পয়েন্ট থেকে কিনছেন একই ব্যক্তি। নিম্ন আয়ের মানুষকে দেয়া পণ্য বিক্রি হচ্ছে বাজারেও, নির্বিকার কর্তৃপক্ষ। এবং জনশুনানিতে সরকারি বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হাসপাতালে ভর্তি, অভিযুক্ত আটক। নিরাপত্তা দুর্বলতার কড়া সমালোচনা বিরোধীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। শেষ দিনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন পদে নিজেদের মনোনয়ন ফর্ম জমা দেন। এবার ডাকসুতে ভিপি, জিএসএস সহ বিভিন্ন পদে 658 জন আর হল সংসদে 1427 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আজ প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা 39,000। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। নারী শিক্ষার্থীদের যে সমস্যাগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে এগুলো আইডেন্টিফাই করেছি এবং এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কোনো মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো প্রশাসন, কোনো রাজনৈতিক সরকার কারো মাধ্যমে আমাদের সেই কথা বলাটা বন্ধ হোক। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না, এটা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আমাদের কাছে যখন তারা আসে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কোনো দলীয় পরিচয়, কোনো মার্কা নিয়ে এখানে আসে না। ইভেন ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ পর্যন্ত এই মামলায় মোট 12 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত 10 জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। প্রসিকিউশন এই 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনেছে। 8747 পৃষ্ঠার বিশাল এই অভিযোগপত্রে তথ্যসূত্র, জব্দ তালিকা, দালিলিক প্রমাণ এবং শহীদদের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। এই মামলায় মোট 81 জন সাক্ষী রয়েছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের চতুর্থ দিনের শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত 1 ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন আদালত। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত 1টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। এরপর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। সেখানে রাত 11:30 পর্যন্ত একাধিক দলীয় বৈঠকে অংশ নেন। পরে বাসায় ফিরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত 13 আগস্ট চোখের চিকিৎসা করাতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব। দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং
বিএনপি মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। তামাক নিয়ে সচেতনতা তৈরি করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি নারী ও শিশুরা যেন অসংক্রামক রোগের চিকিৎসা অগ্রাধিকার ভিত্তিতে পায় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন। স্বাস্থ্য সচেতনতাকে সামাজিক আন্দোলনের রূপ দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্য বান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়, শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায়। সময় সংবাদ আরও থাকছে। তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন আজ। গাইবান্ধা কুড়িগ্রাম জেলার সরাসরি সড়ক যোগাযোগের অপেক্ষা, স্থানীয়দের উচ্ছ্বাস। সর্বদলীয় পাথর লুটকাণ্ড ছিল প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা, এমনটা মনে করেন পরিবেশবিদরা। তারা মনে করেন সিলেটের পাথর ও পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রায় অর্ধ ডজন মন্ত্রণালয়ে কোনো না কোনোভাবে দায়বদ্ধ। যদিও তৎকালীন জেলা প্রশাসকের দাবি, লুটের সময়ও চলমান ছিল আইনি প্রক্রিয়া। সিলেট থেকে ফিরে এসে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসাইন। একেবারেই ঝোপঝাড়, অথচ এখানেই মিলছে মূল্যবান সাদা পাথর। সিলেটের ভোলাগঞ্জ থেকে কিভাবে দূর দূরান্তের গ্রামেগঞ্জে গেল সাদা পাথর? সবকিছু কি এতটাই সহজ? প্রথমে শ্রমিক দিয়ে পাথর সংগ্রহ, এরপর নৌকায় করে ধলাই নদী পেরোনো, পরে আবার ট্রাকে তুলে নিতে হয় গন্তব্যে। আর এসব কিছুই হয়েছে প্রকাশ্যে দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় মাসের পর মাস ধরে। এবার দেখা যাক মূল্যবান এই পাথর আর পরিবেশ রক্ষায় কার কি দায়। শুরুতে আসা যাক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়ে। বলা যায় এই মন্ত্রণালয় মূল্যবান এই খনিজ সম্পদের অভিভাবক বা মূল কর্তৃপক্ষ। ভোলাগঞ্জ সাদা পাথরের মতো জনপ্রিয় দর্শনীয় স্থান দেখভালের দায়িত্ব বর্তায় পর্যটন মন্ত্রণালয়ের উপর। অন্যদিকে কি করল পরিবেশ মন্ত্রণালয়? সামনে আসছে এমন প্রশ্ন। আর প্রকাশ্য হরিলুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে সামনে থেকে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও। এইখানে বেশ কিছু মন্ত্রণালয় কিন্তু ইন্টারকানেক্টেড, যেমন এখানে পর্যটন মন্ত্রণালয় আছে, এখানে খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, সবগুলা কেউই কিন্তু এখানে দায়িত্ব এড়াতে পারে না। পাথর কোয়ারি এবং সিলিকা বালু এই দুইটা বিষয় হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয় বা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়িত্বে, এবং স্থানীয় প্রশাসনের কাজ হচ্ছে এগুলোকে তত্ত্বাবধান করা। যখন এই লুটপাট চলছিল তখন দায়িত্বে থাকা জেলা প্রশাসক অবশ্য দায় এড়াতে চান। যদিও পাথর কাণ্ডের পর সোমবার এই কর্মকর্তাকে সিলেট থেকে প্রত্যাহার করে নেয় সরকার। এরকম অবৈধ কার্যক্রম চলেছিল বলেই আমাদের আইনি প্রক্রিয়া চলমান ছিল, আইনি প্রক্রিয়াও চলমান আছে। একই সাথে হচ্ছে তাদেরকে যাতে প্রতিহত করা যায় সেজন্য আমরা সবসময় নিয়মিত আপডেট হচ্ছি। পাথর কাণ্ডের আলোচনা থামলে লুটপাটের নতুন কোনো অধ্যায় শুরু হয় কিনা সেই শঙ্কাও করছেন কেউ কেউ। তাই অব্যাহত নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা। নানা মহলের সমালোচনার পর অবশেষে ভোলাগঞ্জে পাথর প্রতিস্থাপনের কাজে উদ্যোগী হয়েছে প্রশাসন, কিন্তু শেষ পর্যন্ত তা কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। তবে পাথর প্রতিস্থাপনের এই কার্যক্রম যেন দায়সারা গোছের না হয় তার দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। সিলেটের পর্যটন এলাকার পাথর চুরির পাশাপাশি লুট করা হয়েছে শাহ আরিফিন টিলার কোটি টাকার পাথরও। বিভিন্ন চক্রের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত রূপ এখন জায়গাটির। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে।
সিলেটের কোম্পানিগঞ্জের স্থানীয় প্রশাসনের গাফিলতি ঠিক কতটা সেটি পর্যবেক্ষণ করার জন্য এই মুহূর্তে কতটা জোর তৎপরতা চলছে সেটিও আমাদের প্রশ্ন এই মুহূর্তে। কেননা আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরিফিন টিলা, যেটি আসলে একেবারে কোম্পানিগঞ্জের মাঝামাঝি একটি জায়গা, যেটি থানা এরিয়ার মধ্যেই পড়ে, যেটি স্থানীয় প্রশাসনের বিশেষ করে আমরা আমাদের যে বিশেষ প্রতিবেদনটি আমরা প্রচার করেছি সেখানে আমরা দেখিয়েছিলাম যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন এখানকার উজায়ের আলম, তিনি বলেছেন যে বর্ডার এরিয়া যেটি সেই এলাকাতে বিজিবির আওতাধীন এলাকা 15 কিলোমিটার, এই জন্য তিনি সেখানে অভিযান পরিচালনা করতে পারেননি এবং তিনি যদি তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে যিনি অভিযোগ করবেন তাকে তিনি জবাই করে ফেলবেন, এমন বক্তব্য আমরা তিনি দিতে দেখেছি। কিন্তু এই যে আরিফিন টিলা যেটি আসলে বছরের পর বছর ধরে লুট হচ্ছে, কোটি কোটি টাকার পাথর এখান থেকে লুটপাট হয়েছে, এই জায়গাতে পুলিশের ভূমিকা কি ছিল সেটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। এখানকার আমরা দেখেছি জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা দুজনকে ইতিমধ্যেই মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়েছে, পাশাপাশি কোম্পানিগঞ্জের যে ইউএনও ছিলেন তাকে বদলি করা হয়েছে। কিন্তু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলার, তাকে কিন্তু এখনো পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থার আওতায় কিন্তু আমরা আনতে দেখিনি। এখনো তিনি বহাল তবিয়তে। আমরা 10 মাস আগে যে রিপোর্টটি প্রকাশ করেছিলাম সাদা পাথর লুট হওয়ার, সেখানেও আমরা তার বক্তব্য পেয়েছিলাম। তিনি ওই সময় দায়িত্ব ছিলেন, তিনি বলেছেন যে এই সাদা পাথর লুটকাণ্ড বন্ধ করতে তিনি কাজ করছেন। কিন্তু 10 মাস পরের অবস্থাও আমরা দেখলাম যে একই রকম এবং এক একটা স্পট কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এই জায়গাতে এখনো এই ওসি দায়িত্ব পালন করছেন, তিনি বলছেন এখনো তিনি এই অভিযানগুলো পরিচালনা করতে নানা ধরনের বেগ পেয়েছেন। তো এই নানা ধরনের প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার যে শাহ আরিফিন টিলার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট কোম্পানিগঞ্জ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছে ছাত্রদল। সরাসরি যাচ্ছে সেখানে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম নিরলসভাবে কাজ করছি এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা, মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘ 5 দশকের পথচলাকে আমরা আরও অনেক বেশি দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আজকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো মিটিং আহ্বান করেছিল তার প্রতিটি আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। আমরা এখনো দায়িত্বহীনভাবে যেটি বলতে চাই যে 2024 সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবারও আমাদের দাবি পেশ করছি যেন সেই সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া করার যেটুকু পদক্ষেপ সেইটুকু পদক্ষেপ যেন জরুরি ভিত্তিতে নেওয়া হয়। এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের 4 তারিখেও খুনি হাসিনার পক্ষে পেশিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে, তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি, এটি দুঃখজনকভাবে। আমরা সেই সকল দোষর শিক্ষকদেরকেও বিচার দাবি করছি। সুতরাং এই যে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে এখনো ত্বরান্বিত না করেও তারপরে আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে না নেওয়ার পরেও যে ডাকসু চলমান রয়েছে সে ডাকসুকে আমরা ইতিবাচকভাবে দেখে আমরা প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগতম জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা নিয়মিতভাবে নিবিড়ভাবে কাজ করছি। আজকের এই সংবাদ সম্মেলনে একটু পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব 2025 সালের যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে প্যানেল আমাদের পক্ষ থেকে যে ঘোষণা করা হবে সেটি লিখিতভাবে পাঠ করবেন। আমি লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শিক্ষা ঐক্য প্রগতির জান্ডাভাই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল বীর শহীদগণ রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে, দেশ মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমরা অধীর আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে। প্রিয় উপস্থিতি, আমরা একটি প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্রদল সেই সূচনা লগ্নেই ডাকসুতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেজন্যে যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি। তার এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা করছি। আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে একটি বিষয় স্পষ্ট করছি, এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই। ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আবারও বলছি, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি। তো আমাদের আজকের এই ডাকসু প্যানেল পরিচিতি সভার উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা সত্যিকারের রাজপথের অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, দপ্তর সম্পাদক সহসভাপতির পদমর্যাদার জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্যানেল ঘোষণার কার্যক্রম চলে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে। 24-এর গণ অভ্যুত্থানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে। স্বৈরাচার বিরোধী লড়াই, 90-এর গণ অভ্যুত্থান, 1/11, দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই, 24-এর গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া শত শহীদের সংগঠন, দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে। এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী 9 সেপ্টেম্বর 2025 তারিখে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় 1.5 যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 1 বছরে দখলদারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক ধারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে। আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। আমরা প্রথমেই ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসুর জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বারী হামিমকে নির্বাচিত করেছে। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে মনোনীত করেছে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে তিস্তা নদীর ওপরে নির্মিত মাওলানা ভাসানী সেতু। এর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে শুরু হবে সরাসরি সড়ক যোগাযোগ। দুপুরে সেতুর উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া। এরপর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রায় 1,500 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। ব্যয় ধরা হয় 730 কোটি 85 লাখ টাকা। এবার ডেঙ্গুর খবর। পাল্টেছে ডেঙ্গুর বাহক এডিস মশার ধরন। সামান্য পানিতেও জন্মাচ্ছে এডিসের লার্ভা। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বরিশালে। সঠিক সময়ে হাসপাতালে না আসায় মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্টে। খালের পানিতে ভাসছে নানা ধরনের প্লাস্টিক দ্রব্য। এতে জমছে বৃষ্টির পানি, বিস্তার ঘটছে এডিস মশার। ডেঙ্গুর বাহক এডিস মশার ধরন বদলেছে। সামান্য পানিতেও এখন ডিম পারে, সেখানে জন্ম নেয় লার্ভা। একসময় ডেঙ্গুকে মৌসুমী রোগ বলা হলেও এখন সারা বছরই এ রোগ শনাক্ত ও মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 27,000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে আরেক জরিপে দেখা যায় ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার চেয়ে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে এডিস মশার ঘনত্ব বেশি, যার মধ্যে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা ঊর্ধ্বমুখী। ডেঙ্গুর লক্ষণগুলো বুঝতে না পেরে অবহেলা করলে আক্রান্ত রোগীর অবস্থা গুরুতর হয়। এতে হাসপাতালে ভর্তি হতে দেরি হয়, বাড়ে মৃত্যু ঝুঁকি। তবে ঠিক সময়ে চিকিৎসা নিলে পূর্ণ নিরাময় সম্ভব বলে জানান চিকিৎসকরা। কোনো ভাইরাস রোগ কিন্তু যখন ভালো হয়ে যাওয়ার কিন্তু 2-3 সপ্তাহ পর্যন্ত তার উইকনেস থাকতে পারে, ক্ষুধামন্দ থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু যে কোনো ভাইরাস, যেটাকে আমরা ডিফারফিসেন্ট স্টেজ বলি অনেক সময়, তো এইটা কিন্তু যে কোনো ভাইরাসে থাকে। তবে ডেঙ্গু সাধারণত যারা ভালো হয়ে যায়, শক সিন্ড্রোমই হোক বা যে কোনো কজেই হোক, তারা কিন্তু পরিপূর্ণ সুস্থতা লাভ করে উইদিন 2 to 3 weeks। আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে এটা পিকে চলে যায়, সাধারণত শরৎকালে। তখন কিন্তু ব্রিডিংটা বেশি হয়। সেই জন্য আমাদের এখনই থেকেই সচেতনতা দরকার। জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর দাপট বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এবার বায়ুমানের খবর।
দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান ৬২, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৬%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৯। রাজশাহী বিভাগে বায়ুর মান ৬৬, যেটি সন্তোষজনক, আর্দ্রতা ৬৯। সিলেট বিভাগে বায়ুর মান ৫৮, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৭%। খুলনা বিভাগের বায়ুমান ৪৪, এটিও ভালো, বাতাসের আর্দ্রতা ৮০। বরিশাল বিভাগে বায়ুমান ৫৪, এটি সন্তোষজনক, আর্দ্রতা ৮৬। রংপুর বিভাগে বায়ুমান ৬৬, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৪। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান ৬৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭০%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনা ৪৪, আর সবচেয়ে খারাপ রাজশাহী এবং রংপুর ৬৬। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবিদ হামিমকে ভিপিজিএস করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা ছাত্রদলের। প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন না দিয়ে জুলাই আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে সমর্থন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির। এবং তামাক নিয়ে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত, জানালেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের যৌথ স্বাক্ষর। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।